আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে সবচাইতে ভাইরাল টপিক হচ্ছে আয়নাঘর এবং এই আয়নাঘর নিয়ে আসলে যত আলোচনা সমালোচনা সংবাদ সব কিছুই এখন এই আয়নাঘরের নামে আমাদের সাথে আয়নাবাজি করা হচ্ছে না তো। এই আয়নাঘর নিয়ে যেসব সংবাদগুলো ভাইরাল হচ্ছে এবং যে আলোচনা সমালোচনাগুলো হচ্ছে, এই আলোচনা সমালোচনা শোনার পর আমার মনের মধ্যে আসলে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। আমি আজকে আমার দর্শকদের সহ এই প্রশ্নের উত্তরগুলো খোঁজার চেষ্টা করব এবং এই প্রশ্নগুলোর উত্তর মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীকেই আসলে বিবেক এবং বুদ্ধি দিয়েছেন, কিন্তু মানুষ এবং জিন ছাড়া অন্যান্য প্রাণীদেরকে আসলে বিবেক এবং বুদ্ধিটা সীমিত আকারে করেছেন। তারা কিন্তু সব কিছু বিচার বিশ্লেষণ করে সঠিকভাবে আঞ্জাম দিতে পারে না, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন একটা বিবেক দিয়েছেন, সেই বিবেকটা দিয়ে আসলে ভালো মন্দ সব কিছু পার্থক্য করা যায় এবং সব কিছুই বোঝার ক্ষমতা দিয়েছেন। এবং আল্লাহ তাআলা মানুষকে ইচ্ছা স্বাধীন করেছেন, সে যা ইচ্ছা তাই করতে পারে শুধুমাত্র তার এই বিবেকের কারণে। যেসব মানুষ আসলে তার বিবেকটাকে খাটায় তারাই প্রকৃতপক্ষে মানুষ। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন যে কিছু কিছু মানুষ রয়েছে তারা পশুর চাইতেও নিকৃষ্ট। কেন আল্লাহ তাআলা বলেছিলেন? কারণ মানুষকে আল্লাহ তাআলা যে বিবেকটা দিয়েছেন, এই বিবেকটা আসলে সে যদি সঠিকভাবে খাটাতে না পারে বা না খাটায় এবং সেই বিবেককে সঠিকভাবে কাজে লাগিয়ে কাজ না করে, তারাই হচ্ছে পশুর চাইতে নিকৃষ্ট। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে যে রাজনৈতিক সংবাদগুলো প্রচার হয় বা কোনো রাজনৈতিক নেতা যদি কোনো বক্তব্য দেয়, সেটাকে আমি সবসময় আসলে চিন্তা করি যে এই কথাগুলো আসলে কী জন্য বলছে আর কেন বলছে। তো সম্প্রতি আপনারা প্রত্যেকেই জানেন যে ডক্টর ইউনূস তিনি আয়নাঘর পরিদর্শন করেছেন এবং আয়নাঘরের মারাত্মক কিছু ট্র্যাজেডি আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং আয়নাঘরটা আসলে কতটা ভয়ঙ্কর এবং কী পরিমাণ আয়নাঘর রয়েছে সেটাও তিনি উপস্থাপন করেছেন। এখন আমার মনে প্রশ্ন হচ্ছে, আসলে কি আয়নাঘর আছে কিনা বা আয়নাঘরের অস্তিত্ব আসলে কতটুকু সত্য। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে আয়নাঘর অবশ্যই রয়েছে, হয়তো সেটা আয়নাঘর নামে হোক অথবা গোপন কোনো বন্দিশালা হোক। এর কারণ হচ্ছে ব্রিগেডিয়ার আজমি এবং ব্যারিস্টার আরমান, এই দুইজন ব্যক্তি কিন্তু এই আয়নাঘরে ছিলেন। ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমির পরিবার সম্পর্কে মোটামুটি ভালোভাবে জানি এবং এই কারণে আমি বিশ্বাস করি যে তারা নিশ্চিত বন্দী ছিলেন। এর আরও একটা প্রমাণ আমি আপনাদেরকে উপস্থাপন করি, যারা আসলে হয়তো বিশ্বাস করছেন না বা অনেকেই এটা প্রচার করার চেষ্টা করেন যে তারা আসলে নিজে নিজেই লুকিয়েছিল। ভাই, ব্রিগেডিয়ার আজমি তার স্ত্রীকে শেষ পর্যন্ত অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক 5 আগস্ট 2024-এর 1 থেকে 1.5 বছর আগে। যারা মনে করেন যে ব্রিগেডিয়ার আজমি নিজে নিজেই লুকিয়েছিলেন, তাদের এই কথাগুলো আসলে কোনো যৌক্তিকতায় পড়বে না। এই ব্রিগেডিয়ার আজমিকে যারা বিচারহীনভাবে এভাবে আয়নাঘরে বন্দি করে রেখেছিলেন, তারা অবশ্যই মারাত্মক অপরাধ করেছেন এবং এই অপরাধের আসলে কোনো ক্ষমা হওয়ার যোগ্য কোনো কাজ করেননি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূস সাহেব যে কথাগুলো বলেছেন যে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় 700 থেকে 800 আয়নাঘর রয়েছে এবং এই আয়নাঘরগুলো নাকি পরিদর্শন করার আগে বা এই আয়নাঘরের সন্ধানের যে একটা কমিটি করা হয়েছিল, যাদেরকে আমরা গুম কমিশন বলি, সেই গুম কমিশনকে নাকি এতদিন যাবৎ আসলে সে আয়নাঘর পরিদর্শনের অনুমতি দেয়নি। তাহলে আসলে কারা এটা করেছে? এখন প্রশ্ন হচ্ছে, এই জাতীয় আয়নাঘর যদি 700 থেকে 800 পরিমাণ থাকে, তাহলে এই অভিযোগটা আসলে ভয়াবহ অভিযোগ। এবং এই 700-800 আয়নাঘর পরিচালনা করা কি একজন দুজন ব্যক্তির কাজ হতে পারে? বা এটা স্বাভাবিক বা সাধারণ কোনো মানুষ কি এই কাজগুলো করতে পারবে এতটা গোপনে? এবং সেই গোপন জায়গাগুলো সংরক্ষণ করা, এই গোপন জায়গাগুলোকে আসলে এই গোপন রাখা,
এই সবগুলো কাজ আঞ্জাম দিতে প্রচুর পরিমাণ লোকের প্রয়োজন। তাহলে এই লোকগুলো আসলে কারা? 5 আগস্টের পর এই পর্যন্ত অনেক সময় আমরা অতিবাহিত করেছি, প্রায় 6 মাসেরও বেশি। তাহলে এই গুম কমিশনকে এই আয়নাঘরে যেতে যারা বাধা দিয়েছে এবং যুক্তি উপস্থাপন করা হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকেও বাধা দেওয়া হচ্ছে, কারণ বলা হচ্ছে যে এতে সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হবে, এই জাতীয় নানা রকম আসলে যুক্তি দিয়ে অনেকে অনেক কিছু বোঝাচ্ছেন। আসলে এই জাতীয় সব মামলা এখন আওয়ামী লীগের কিছু নেতা এবং শেখ হাসিনার নামে হচ্ছে। শেখ হাসিনার পক্ষে কি সম্ভব এই 700-800 আয়নাঘর সে নিজে নিয়ন্ত্রণ করা? তাহলে সে রাষ্ট্রীয় আর অন্যান্য কাজগুলো কখন করেছে? হ্যাঁ, বলতে পারেন তার নির্দেশে হয়েছে। এখন তার নির্দেশে আসলে যারা এগুলো বাস্তবায়ন করেছে সেই লোকগুলোর নামটা কোথায় এবং সে আয়নাঘরগুলো আসলে কোথায়, সেটা কি জনগণের কাছে স্পষ্ট করা উচিত নয়? এবং এই আয়নাঘরগুলো পুরো দেশবাসীর সামনে আসলে উপস্থাপন করা কি উচিত নয়? এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের যে অপরাধের কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা উঠছে এবং আওয়ামী লীগকে মানে নির্বাচন করতে দেবে না, রাজনীতি করতে দেবে না, এই বয়ানগুলো যেভাবে শক্তভাবে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে, ঠিক সেই ব্যক্তিরা তো এখন ক্ষমতায় আছে এবং কি তাদের অনেক কিছু নিয়ন্ত্রণে আছে। তারা কি এই আয়নাঘরগুলো জনগণের কাছে উপস্থাপন করতে পারে না? বা জনগণের কাছে এখন স্পষ্টভাবে উপস্থাপন করা উচিত নয়? শুধুমাত্র শেখ হাসিনা বা আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা কেন হবে? এই আয়নাঘর নিয়ে আসলে সব মামলাগুলো করা হচ্ছে আওয়ামী লীগ নেতা এবং শেখ হাসিনার বিরুদ্ধে। এই আয়নাঘরগুলো কি আওয়ামী লীগ নেতারা আসলে হ্যান্ডেল করতেন বা তারাই কি পরিচালনা করেছেন? বা শেখ হাসিনা নিজে গিয়ে কি পরিচালনা করেছেন? নিশ্চয়ই শেখ হাসিনা এটা নিজে গিয়ে পরিচালনা করেননি। এই যে 700-800 যদি আয়নাঘর থাকে এবং টর্চার সেল থাকে, এই সম্পূর্ণ মেকানিজমটা পরিচালনা করতে অনেক লোকের প্রয়োজন এবং এই লোকগুলো আসলে সব শ্রেণীর লোকের মধ্যে থাকার কথা। সেনাবাহিনীর মধ্যে থাকার কথা, ডিজিএফআইয়ের লোকদের মধ্যে থাকার কথা, পুলিশ, র্যাব, রাষ্ট্রীয় বাহিনীর অনেক লোক আসলে এই ঘটনাগুলোর সাথে আসলে জড়িত থাকার কথা এবং তারাই সংগঠিত করেছে। এবং এটা যেহেতু সম্পূর্ণরূপে গোপন ছিল, তাহলে বোঝাই যাচ্ছে যে এই কাজগুলো যদি করে থাকে তাহলে এটা যারা করেছে এরা আওয়ামী লীগের অত্যন্ত বিশ্বস্ত লোক। এখন এই লোকগুলো কারা? তারা অবশ্যই এই বিভিন্ন বাহিনীর লোক এবং এর অংশটা আসলে বিশাল। সত্যিকার অর্থে যদি এই আয়নাঘর থাকে এবং এই ঘটনাগুলো যদি সত্যি সত্যি হয়, তাহলে বর্তমান সরকার চাইলে এই সবগুলো লোককে খুব অল্প সময়ের মধ্যে আসলে ধরতে পারে। তাহলে এই কাজগুলো যারা সংগঠিত করেছে এবং এই কাজগুলোতে যারা সহযোগিতা করেছে, এই লোকগুলো আসলে এখন কোথায় আছে এবং এদের বিরুদ্ধে আসলে সরকার কি ব্যবস্থা নিচ্ছে? সব কিছু আসলে শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশে হয়েছে এই কথা বলে কি আমাদেরকে আসলে এই আয়নাঘরের আয়নাবাজি দেখানো হচ্ছে? এই বিগত 6 মাস যাবৎ তাহলে সরকার কি করলো? যে আয়নাঘরের গল্প আমাদেরকে শোনানো হচ্ছে, যদি এটা সত্য হয়, তাহলে এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে কিন্তু আইনের আওতায় আনা উচিত, কারণ এটা ভয়ঙ্করতম অপরাধ। আর যদি এটা মিথ্যা হয়, তাহলে এটা অবশ্যই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার হবে এবং এটাও রাজনৈতিক বক্তব্য হবে। কারণ বাংলাদেশে যারা রাজনীতিবিদ রয়েছে, এই লোকগুলো আসলে কোনটা তাদের মন থেকে বলে আর কোনটা তাদের এই রাজনৈতিক বক্তব্য, এটা কিন্তু নির্ণয় করা অনেক কঠিন। কারণ আমাদের দেশের এই রাজনীতিবিদরা জনগণের সামনে একটা রূপ দেখায় এবং রাজনীতির একটা কৌশল তারা সবসময় অবলম্বন করে এবং বক্তব্য বিবৃতি দেয় রাজনৈতিক কৌশলে, কিন্তু পরবর্তীতে দেখা যায় এই ঘটনা আসলে সত্য না বা আংশিক সত্য কোনো ঘটনাকে আসলে তারা ফাঁপিয়ে ফুলিয়ে দেখে, আবার এমনকি আবার সত্য অনেক বড় ঘটনাকে তারা অনেক ছোট করে দেখায়। এটাই আমাদের বাংলাদেশের রাজনীতির বৈশিষ্ট্য এবং রাজনীতিবিদদের আসলে চরিত্র।
এখন আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর ইউনূস কোনো রাজনৈতিক নেতা না, বা তার কোনো রাজনৈতিক দলও নেই। তিনি নিজেকে রাজনৈতিক দলের কোনো নেতাও মনে করেন না, এবং সেভাবে তিনি বক্তব্য দেন না। তিনি বাংলাদেশের আপামর জনগণের একজন প্রতিনিধি, যে এখন রাষ্ট্র ক্ষমতায় আছে। এমনকি আমি এটাও মনে করি যে ডক্টর ইউনূস আমাদের এই বাংলাদেশকে অন্তত কমসে কম 5 বছর পরিচালনা করা উচিত। তাহলে আমরা নিরপেক্ষ দৃষ্টিতে আসলে অনেক কিছু আসলে দেখতে পাবো। কিন্তু এই যে আয়নাঘর নিয়ে ডক্টর ইউনূস সাহেব যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যে আমি ডক্টর ইউনূস সাহেবকে আসলে সন্দেহের চোখে দেখতে চাই। কারণ তিনি প্রধান উপদেষ্টা, এবং তিনি বলতেছেন যে 700-800 আয়নাঘর রয়েছে। তাহলে এখন পর্যন্ত যে এই আয়নাঘরগুলো যারা পরিচালনা করেছে এবং যাদের মাধ্যমে পরিচালিত হয়েছে, এবং সেই আয়নাঘরগুলোতে কারা কারা ছিল, এটা তিনি কেন এখনো উপস্থাপন করতেছেন না? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না, বা এভাবে যদি আপনি ঢালাওভাবে বক্তব্য দেন বিগত সময়ের মতো, রাজনীতিবিদদের মতো, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু এই জিনিসগুলো সবাই কিন্তু বিশ্বাস করবে না। কারণ আমিও কিন্তু এই ঘটনাগুলোতে সব কিছু বিশ্বাস করি না। কিন্তু এই আয়নাঘরকে যদি মানুষের সামনে সঠিকভাবে উপস্থাপন করা হয়, এবং এটা প্রত্যেকটা মানুষ বা জনগণ যাতে নিজে গিয়ে দেখতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া উচিত ডক্টর ইউনূসকে। এবং এই আয়নাঘরে কারা কারা ছিল সেটাও কিন্তু ওপেন করে দেওয়া উচিত। আর সেটা যদি ওপেন করে দেওয়া হয়, তাহলে বাংলাদেশে যারা মনে করে যে শেখ হাসিনা এইসব আয়নাঘরগুলো আসলে করেনি, এগুলো আসলে ডক্টর ইউনূসের রাজনৈতিক বক্তব্য, এবং এটা রাজনৈতিক ভেলকিবাজি আওয়ামী লীগের বদনাম করার জন্য, তাহলে এই লোকগুলো যদি সঠিকভাবে সত্যটা যদি দেখে, তাহলে তারা আওয়ামী লীগ ছেড়ে দিবে নিশ্চিত। আর এটা যদি আপনি প্রমাণ করেন এবং জনগণের কাছে যদি উন্মুক্ত করে দেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতি এখানেই শেষ হয়ে যাবে। না হয় যারা আওয়ামী লীগ করতো তারা কখনো আপনি যেই ভাষায় বক্তব্য দিচ্ছেন বা যেভাবে বলতেছেন এটা বিশ্বাস করবে না। কারণ আমিও বিশ্বাস করতে পারছি না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আপনি 700-800 আয়নাঘরের কথা বলতেছেন। এখন এই 700-800 আয়নাঘর পরিচালনা করতে বিভিন্ন বাহিনীর প্রচুর লোক আসলে এখানে ইনভলভ রয়েছে। তাহলে এদেরকে অ্যারেস্ট করা হয়নি কেন? এবং এই ঘটনাগুলো আসলে কিভাবে সংঘটিত হয়েছে, কাদেরকে এখানে আনা হয়েছে, কিভাবে মানুষকে গুম করা হয়েছে, এই সব কিছু আসলে জাতির সামনে স্পষ্ট করে দেওয়া উচিত। শুধুমাত্র এরকম বক্তব্য বিবৃতি কি মানুষ আসলেই বিশ্বাস করবে? আসলেই বিশ্বাস করবে না। এবং এই প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনীতি শেষ করাও যাবে না। অতএব আমি মনে করি এইসব ধোঁয়াশা কথা এবং এইসব বক্তব্য ডক্টর ইউনূস সাহেব না দিয়ে, তিনি যেহেতু আপামর সাধারণ জনগণের প্রধানমন্ত্রী, তিনি সব কিছু মানুষের সামনে ওপেনলি খোলাখুলি নিয়ে আসা উচিত। এবং এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত এবং এই আয়নাঘরগুলো আসলে কোথায়, সেটা প্রত্যেকটা জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত। কারণ তিনি যদি চান, তাহলে সেটা মাত্র একদিনে সব আয়নাঘর বের করে ফেলা সম্ভব। এবং যেসব এই রাষ্ট্রীয় বাহিনী এই ঘটনাগুলোর সাথে জড়িত, তাদেরকেও আমাদের সবার সামনে উন্মুক্ত করে দেওয়া উচিত। কারণ এই কোয়ালিটির মানুষ আসলে কখনো দেশ, জাতি এবং রাষ্ট্রের জন্য কল্যাণজনক কোনো কিছু করতে পারবে না, এবং তাদের রাষ্ট্রীয় কোনো বাহিনীতে থাকার অধিকারও নেই যারা এই অপরাধগুলো সংগঠিত করবে। এই যে ডক্টর ইউনূস যে এই ভাষায় বক্তব্য দিয়েছে, আয়নাঘরের সন্ধান আমাদেরকে দিচ্ছে, এই কোয়ালিটিতে আসলে বক্তব্য দিলে বাংলাদেশের জনগণকে আসলে এই আয়নাঘরগুলো আছে বলে বিশ্বাস করবে? এবং এই আয়নাঘর যদি সত্যি সত্যি থেকে থাকে, এবং এই আয়নাঘর সংগঠিত করতে গিয়ে, এই টর্চার সেল সংগঠিত করতে গিয়ে যারা এই ঘটনাগুলোর সাথে ইনভলভ ছিল, তাদেরকে যদি আসলে অ্যারেস্ট না করা হয়, এবং তাদেরকে যদি আইনের আওতায় না আনা হয়, এবং তাদেরকে যদি চাকরিতে বহাল রাখা হয়, এবং বহাল রেখে যদি শুধুমাত্র শেখ হাসিনার নির্দেশে এগুলো হয়েছে এই জাতীয় বক্তব্য দেওয়া হয়, এই বক্তব্যগুলো কি আসলে ভবিষ্যতে মানুষ বিশ্বাস করবে? এবং এটা কি আসলে ন্যায় বিচারও হবে? যদি সত্যি সত্যি আওয়ামী লীগ যদি এরকম ভয়ঙ্কর কোনো অপরাধ করে থাকে, এবং এই অপরাধের সাথে যদি এই বাংলাদেশের রাষ্ট্রীয় বাহিনী যদি জড়িত থাকে, তাদের প্রত্যেককে জাতির সামনে উপস্থাপন করা কি উচিত নয়? এবং সেটা এত সময় কেন লাগবে? মাত্র কয়েক ঘন্টায় ডক্টর ইউনূস সাহেব এই সবগুলো আয়নাঘর মানুষের সামনে প্রকাশ করতে পারে, এবং তার নির্দেশে সব উন্মুক্ত করে দিতে পারে।
এবং সেটা যদি না করে তাহলে বুঝবো যে ডক্টর ইউনূস সাহেব এই যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলি সবগুলো রাজনৈতিক বক্তব্য, এবং তিনি যদি এই বাহিনীর মধ্যে যারা যারা এই অপরাধগুলোর সাথে সংগঠিত ছিল প্রত্যেককে যদি অ্যারেস্ট না করেন এবং তাদেরকে যদি আইনের আওতায় যদি না আনেন, তাহলেও আমরা ভেবে নেব যে এই ঘটনাগুলো আসলে সত্য নয়। কিভাবে এই গণঅভ্যুত্থান সংগঠিত হওয়ার পরেও, এই ডক্টর ইউনূস ক্ষমতায় থাকার পরেও আবার বলা হচ্ছে যে আইনাগর পরিবর্তন করা হচ্ছে, এই আইনাগরগুলো আসলে আগের চাইতে অন্যরকমভাবে মানুষকে উপস্থাপন করা হচ্ছে, এগুলো কিভাবে সম্ভব? তাহলে এই দায়গুলো কার? আমার এই প্রশ্নগুলোর উত্তর যদি কারো জানা থাকে কমেন্টসে জানাবেন। এই প্রশ্নগুলো আমার মনে সবসময় ঘুরপাক খাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।